দেখ, আমি এটা জানি যে তোরা মাধ্যমিকে ভৌতবিজ্ঞান খুব ভালো পারতিস, কিন্তু ক্লাস 11-এ ওঠার পর এটা মনে হচ্ছে যে স্যার ভৌতবিজ্ঞান আর ফিজিক্স কেমিস্ট্রি পুরো আলাদা। মাধ্যমিকে আমরা এইটুকু বই পড়তাম, উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11-এ এই মোটা বই। এই যে এতটা জাম্প, এই জাম্পটা আমরা কি করে মেকওভার করব, কি করে এই জাম্প থেকে বা এই জাম্পের মাধ্যমে আমরা সেই আগের ভালোবাসাকে আরো ফিরিয়ে আনতে পারবো। যে আমি ভৌতবিজ্ঞানটা যতটা ভালোবেসে পড়তাম বা যতটা ভালো পারতাম, আমি কি কোনোদিন কেমিস্ট্রিও তত ভালো পারবো? একদম হ্যাঁ, পারবি ভাই। তোর মধ্যে সেই এবিলিটি আছে, কিন্তু রাইট স্ট্র্যাটেজি দরকার। ঠিক আছে, শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে সেই জিনিসগুলোকে দীর্ঘদিন ধরে যাতে মাথার মধ্যে ধরে রাখা যায়, তার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি তোদের মেনটেন করতে হবে। সেই প্রপার স্ট্র্যাটেজিটা কি এবং কি করে এই শর্ট টাইমের মধ্যে তোরা মোটামুটি 35-এ 35 না পেলেও তার ধারে কাছে একটা মার্কসে তোরা চলে যাবি, সেই স্ট্র্যাটেজি তোদের সঙ্গে আমি আলোচনা করব। আমি শুভজিৎ স্যার, আমি তোদের কেমিস্ট্রি পড়াবো এসএসসি এডু প্ল্যাটফর্মে। সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখ, আমি এটা জানি যে তোরা মাধ্যমিকে ভৌতবিজ্ঞান খুব ভালো পারতিস, কিন্তু ক্লাস 11-এ ওঠার পর এটা মনে হচ্ছে যে স্যার ভৌতবিজ্ঞান আর ফিজিক্স কেমিস্ট্রি পুরো আলাদা। ঠিক আছে, মাধ্যমিকে আমরা এইটুকু বই পড়তাম, উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11-এ এই মোটা বই। এই যে এতটা জাম্প, এই জাম্পটা আমরা কি করে মেকওভার করব, কি করে এই জাম্প থেকে বা এই জাম্পের মাধ্যমে আমরা সেই আগের ভালোবাসাকে আরো ফিরিয়ে আনতে পারবো। যে আমি ভৌতবিজ্ঞানটা যতটা ভালোবেসে পড়তাম বা যতটা ভালো পারতাম, আমি কি কোনোদিন কেমিস্ট্রিও তত ভালো পারবো? একদম হ্যাঁ, পারবি ভাই। তোর মধ্যে সেই এবিলিটি আছে, তুই পারবি, কিন্তু রাইট স্ট্র্যাটেজি দরকার। ঠিক আছে, শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে সেই জিনিসগুলোকে দীর্ঘদিন ধরে যাতে মাথার মধ্যে ধরে রাখা যায়, তার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি তোদের মেনটেন করতে হবে। সেই প্রপার স্ট্র্যাটেজিটা কি এবং কি করে এই শর্ট টাইমের মধ্যে তোরা মোটামুটি 35-এ 35 না পেলেও তার ধারে কাছে একটা মার্কসে তোরা চলে যাবি, সেই স্ট্র্যাটেজি তোদের সঙ্গে আমি আলোচনা করব। আমি শুভজিৎ স্যার, আমি তোদের কেমিস্ট্রি পড়াবো এসএসসি এডু প্ল্যাটফর্মে। সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখ, তো মিশন 35 রসায়নে ফুল মার্কস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সিলেবাসটাকে একটু ভালো করে বুঝতে হবে, যে সিলেবাসে আমাদের কটা ইউনিট আছে এবং কোন ইউনিট থেকে কত মার্কস আছে। তোরা হয়তো এরকম অনেকে আছিস, কিন্তু এই জিনিসটা আমাকে ভুলেও বলিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। যে যে স্যার এখনো কটা ইউনিট আছে সেটাই জানি না, কতগুলো চ্যাপ্টার আছে সেটাই জানি না, ক্লাস 11 কিছুই পড়িনি, পুরোটাই ফাঁকি মেরে কাটিয়েছি। ঠিক আছে, এরকম কিন্তু কেউ বলিস না ভাই, খুব কষ্ট পাবো মনে। হ্যাঁ, এবার শোন ভালো করে, যে এই যে সেমিস্টার 1-এর যে অ্যানাটমি, যেখানে আমাদের 35 মার্কস, 35টি বহু নির্বাচনী প্রশ্ন, যেটা প্রত্যেকটা মার্কস 1 নম্বর করে। ঠিক আছে, যেখানে আমাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে এবং তোদের ওএমআরে গোল্লা পাকাতে হবে। তোরা হয়তো এই পরীক্ষা আগে কোনোদিন দিসনি, বাট তোদের ক্লাস 11 থেকেই ওএমআর বেস পরীক্ষা স্টার্ট হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে দিতে গেলেও তোদের ওএমআর বেস পরীক্ষাই দিতে হবে, যেখানে তো সঠিক উত্তর যেটা হবে সেই উত্তরটাতে এরকমভাবে গোল্লা পাকাতে হবে। ঠিক আছে, তো এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং ইন দ্য সেন্স এরকম না যে তুই ভুল উত্তরের জন্য তোর নম্বর কাটা যাবে, এরকম না। ঠিক আছে, তুই 35-এ 35টাই দাগিয়ে আসবি। ওকে, তো নির্ভুলতার কোনো বিকল্প নেই এবং নেগেটিভ কোনো মার্কিং নেই, সেটা ঠিক আছে। 35-এ 35টাই দাগাতে হবে, কারণ আমাদের ফুল মার্কস আমরা যাতে পাই সেই দিকেই আমাদের ধ্যানটা রাখতে হবে। এবার ভালো করে শোন, সিলেবাস ওয়েটেজ এবং প্রায়োরিটি ম্যাট্রিক্স যেটা বলছি, যে হাই ইল্ড 19 নম্বরের মধ্যে আমাদের কি কি চ্যাপ্টার আছে ভালো করে দেখ। 19 নম্বরের মধ্যে আমাদের প্রথমে যেটা পড়তে হবে, যে পি ব্লক এলিমেন্টস, কিছু পি ব্লক এলিমেন্টস পড়তে হবে। ঠিক, সেখান থেকে আছে আমাদের 7 নম্বর পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম, সেখান থেকে 6 নম্বর কেমিক্যাল বন্ডিং মানে রাসায়নিক বন্ধন, সেখান থেকে 6 নম্বর। আর মিড ইল্ড যেটাতে আমাদের 13 নম্বর আছে, সেটা এস ব্লক এলিমেন্ট 5, ক্লাসিফিকেশন অ্যান্ড পিরিয়ডিসিটি মানে পর্যাবৃত্ততা মৌলের, সেখানে 4, এবং পদার্থের অবস্থা, পদার্থের কঠিন এবং গ্যাসীয় অবস্থা, এই যে পার্টটা আছে সেই পার্টটা থেকে 4 নম্বর আছে। আর বেস ইল্ড যেটা প্রথম চ্যাপ্টার, যে রসায়নের প্রাথমিক ধারণা, সেখান থেকে আছে আমাদের 3 নম্বর। এটা তুই যে কোনো বই, সেটা তুই ছায়া পড়িস, সেটা তুই সাতরা পড়িস, যে কোনো বই খুললেই তুই এই জিনিসটা পেয়ে যাবি। এবার দেখ ভাই, আমাদের এখানে যে চ্যাপ্টারগুলো আছে না, সেই চ্যাপ্টারগুলোতে তুই দেখতে পাবি মোটামুটি 3টে চ্যাপ্টার যদি তুই ভালো করে আয়ত্ত করতে পারিস, মানে 3টে চ্যাপ্টার তুই যদি ভালো করে পড়তে পারিস, তাহলেই কিন্তু তোর 50% নম্বর, মানে 35-এ মোটামুটি 16-17 নম্বর কিন্তু তোর এখান থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে, 16-17 নম্বর কিন্তু এখান থেকে তোর উঠে যাবে। তুই যে কোনো 3টে চ্যাপ্টার দেখ, তুই কেমিক্যাল বন্ডিং পড়, তুই স্ট্রাকচার অফ অ্যাটম পড়, এবং তুই স্টেটস অফ ম্যাটার পড়। 6 6 12, 12 আর
তোর 4, 16, ঠিক? তো এই নাম্বার কিন্তু তোর এখান থেকে উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা তোকে নিজে দেখতে হবে। তো তোর আগে ভালো করে বইটা দেখে, তোর চ্যাপ্টারগুলোকে দেখে, আমি ধরে নিচ্ছি তোরা কিচ্ছু পড়িসনি, আমি ধরে নিচ্ছি তোরা কিচ্ছু জানিস না স্যার, কিচ্ছু জানি না স্যার, আমরা রসায়নের কিছুই জানি না। তো এখন এই যে 21 তারিখ থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তোদেরও এক্সাম আরম্ভ হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাতে আমরা এই 1 মাস কি করে শুরু করব বা কি করে পড়ব, তার জন্য তোর নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আমি কোন জায়গাটা ভালো পারি, কোন জায়গাটা আমার স্ট্রং জায়গা, কোন জায়গাটা উইক জায়গা। কেউ কেউ অঙ্ক ভালো পারে, অর্গানিকের রিয়াকশন কিছু বোঝেই না। কেউ কেউ ইনঅর্গানিকে মুখস্থ করতে পারে খুব ভালো, অনেক দিন ধরে মাথায় সেই জিনিস ধরে রাখতে পারে, কিন্তু অঙ্ক করতে পারে না বা বুঝে জিনিস করতে পারে না। তার মানে কি, এক একজন এক একটা জায়গা থেকে বিলং করে, এক একজনের ধরন এক এক রকম। সেটা তোরা নিজেরা খুব ভালো মতো জানিস যে কার ধরন কেমন। তো সেই জায়গাটাকে আমি মেনলি হাইলাইট করতে বলছি, ঠিক আছে? এবার শোন 4টে গোল্ডেন পিলটা, যেটা তোরা হয়তো করিসনি, কিন্তু এখন তো করার সেইভাবে টাইম নেই। পরবর্তীতে তোরা যখন সেমিস্টার 2 এর জন্য এক্সাম দিবি, তো তখন তোদের করতেই হবে। যেটা হচ্ছে নিজের নোট ভাই নিজেকে তৈরি করতে হবে। আমার বন্ধুর থেকে বন্ধুর খাতা নিয়ে জেরক্স করে নেব এক্সামের আগে, বা ক্লাসের যে ফার্স্ট বয় আছে সেই ফার্স্ট বয়ের খাতা নিয়ে আমি সেই নোটসই পড়বো, পড়ে আমি পাস করে যাব বা ভালো মার্কস পাবো, এই জিনিস হয় না ভাই, এটা হয় না, এটা করবি না। তো অল্প অল্প করে হলেও নিজের হাতে লিখে নিজে নোটস তৈরি করতে হবে, না হলে তুই পাপ করছিস। এই ভুল তুই পরে বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। এটা পরে বুঝতে পারবি যখন উচ্চ মাধ্যমিক হবে, ক্লাস 12 হবে, হয়ে যাওয়ার পরে যখন তুই নিট জেইর পরীক্ষা দিবি। যারা সায়েন্স নিয়ে পড়ছিস তারা তো হয় নিট দিবি, নয় জেই দিবি, নয় ডাব্লিউবি জেই দিবি, বা কেউ কেউ হয়তো খুব কম ছেলে পেলে আছে হয়তো যারা জেনারেল লাইন মানে অনার্স নিয়ে পড়বে, সেটা যেই সাবজেক্টই হোক। এবারে নিজের নোটস আমি বলছি নিজেকে বানাতে, এটা খুব ইম্পর্টেন্ট। অন্যের নোটস নয়, ক্লাসের পর কালারফুল পেন দিয়ে হোক বা না দিয়ে হোক, তুই নিজের নোট নিজে লেখ, হাতে বানা। তার জন্য সময় লাগুক, কিন্তু সেটা তোর আগামী 2-3 বছর কাজে লাগবে। তোর কারোর কাছে নোট চাইতে হবে না, ঠিক আছে? তুই অন্যের খাতা দেখবি, খাতা দেখে তুই নিজে বুঝবি কিনা তার কোনো ঠিক নেই, তুই বুঝবি কিনা তার কোনো ঠিক নেই। তার মানে তোর নিজের নোটটা নিজেকে বানানোর জন্য তোকে সময় দিতেই হবে, এটা খুব দরকারি জিনিস। ধারাবাহিকতা মানে কি, যে স্যার আমি আজকে করলাম কালকে করলাম না, আবার 3 দিন পর করলাম, আবার মাঝখানে 7 দিন গ্যাপ দিলাম, এসব করলে হয় না। কন্টিনিউটি, নিয়মিত ক্লাস করো, লেকচার মিস করলে পরের 3টে লেকচার বুঝতে সমস্যা হবে, খুব ইম্পর্টেন্ট কথা। আজকে যদি আমি তোদের একটা ক্লাস নিয়ে ছেড়ে দিই, আবার 7 দিন পর একটা ক্লাস নিই, তোদের আমাদের ক্লাস মানে আমার ক্লাস করতে ইচ্ছা করবে? করতে কখন ইচ্ছা করবে? যখন ডেইলি বা প্রত্যেকটা ক্লাস, আমি যে কটা ক্লাস নেব সেই প্রত্যেকটা ক্লাস যদি তোরা আমার সঙ্গে করিস, তাহলে কি হবে, তোদের সঙ্গে আমার একটা টিউনিং হবে, যে এই স্যার এইভাবে পড়ায়, স্যারের পড়াটা আমি বুঝতে পারছি, স্যারের পড়াটা বুঝতে পেরে আমি নিজে নিজে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারছি, আমার উত্তর মিলছে। উত্তর না মিললে মাথায় একটা চাপ থেকেই যাবে, আর উত্তর মিললে তোর নিজের করতে আরো ভালো লাগবে। তখন তোর তখন তোর ফিল হবে ভেতরে যে আমি 10টা করি, তাহলে আমি হয়তো আরো 10টা সলভ করতে পারবো। এই জিনিসটা তৈরি হওয়াটা ক্লাস 11 থেকেই খুব দরকার। এই জন্য বলছি যে ধারাবাহিকতা বা কন্টিনিউটি, একদম কনসিস্টেন্সি, এই জিনিসটা বজায় রাখা দরকার। তোকে কেউ বলেনি 2 মাসে বা লাস্ট 1-1.5 মাসে তুই নাওয়া খাওয়া ভুলে, হ্যাঁ, তুই শুধুমাত্র এটা কর। না ভাই, ধারাবাহিকতা মানে কি, তুই 5 মাস ধরেই পড়বি, অল্প অল্প করে কর না, তাহলে তো লাস্ট 2 মাসে চাপটা আসে না, লাস্ট 1.5 মাসে চাপটা আসে না। এটা করতে হবে তোকে, এই সেমিস্টারে না করলেও নেক্সট সেমিস্টারে তোকে করতে হবে। ওএমআর এমসিকিউ প্র্যাকটিস, যেহেতু ওএমআর পরীক্ষা তোরা আগে কোনোদিন দিসনি, ওই জন্য এই যে ফরম্যাটটা, যে ফরম্যাটে পরীক্ষাটা হবে, এই ফরম্যাটের সঙ্গে তোকে আগে মানে ওয়াকিবহল হতে হবে, এই ফরম্যাটটা তোকে আগে বুঝতে হবে, ঠিক আছে? তার জন্য প্র্যাকটিস, নিজের মতো করে মক পেপার দিয়ে টাইম ধরে ধরে, ওএমআর শিট ধরে ধরে, মানে শুধুমাত্র বইতে টিক দেওয়া না, ওএমআর শিট বাজার থেকে কিনবি বা জেরক্স করে নিবি, সেই জেরক্স করে ওএমআর শিটে গোল্লা পাকিয়ে পাকিয়ে ওর সঙ্গে তোর হাত পাকাতে হবে, যেমন আমরা বলি না হাত পাকা, তো সেরকম হাত পাকাতে হবে তোকে এখানে, ঠিক? নিজেকে হারানো, গতকালের চেয়ে আজ যেন তোমার প্রস্তুতি ভালো হয়, নিজের ভুলগুলো ট্র্যাক করে শুধরে নাও, একদম এইটা খুব ইম্পর্টেন্ট। তোকে একদিনে 100টা এমসিকিউ সলভ কেউ করতে বলছে না, তুই ভাই একদিনে 20টা এমসিকিউ কর, কিন্তু ওই 20টা এমসিকিউ এমনভাবে কর যাতে ওই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রশ্ন দেয়, যাতে তুই নিজে সলভ করতে পারিস। পরীক্ষা হলে স্যার তোকে সলভ করে দেবে না, পরীক্ষা হলে 1.5 ঘন্টা তোকে নিজেই পরীক্ষা দিতে হবে। তো
তোকে নিজেই এক্সাম দিতে হবে ওই 1.5 ঘন্টা, তাহলে ওই 1.5 ঘন্টা তোর পাশে কে থাকবে? তোর একটা জিনিস মনে পড়ছে না, তো স্যার কিন্তু বা আমি কিন্তু বা XYZ কেউ কিন্তু তোর কানে গিয়ে উত্তর বলে দিয়ে আসবে না, বা কোনো অঙ্ক মিলছে না তার ফর্মুলা বলে দিয়ে আসবে না, ঠিক আছে? তোকে সেই জিনিস তোর নিজের করতে হবে, এটা যত তাড়াতাড়ি বুঝবি তত তোর মঙ্গল, ঠিক? এইটা বলতে চাইছি, ওকে? আর যেটা রিজার্ভ রিভিশন ইঞ্জিন, যেটা শুধু চ্যাপ্টার একটা পড়ো, একটা চ্যাপ্টার পড়ে সেই চ্যাপ্টার নতুন কিছু পড়ার পর 24 ঘন্টার মধ্যে তার রিভাইজ যদি তুই করিস তো 90% মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তুই একটা চ্যাপ্টার আজকে সাপোজ স্ট্রাকচার অ্যাটম বা পরমাণুর গঠনের একটা টপিক পড়লি, তুই আগামী একদিনের মধ্যে সেই চ্যাপ্টারটা আবার পর, সেই টপিকটা আবার পর, নতুন কোনো টপিক না পড়ে ওই পরপর যদি তুই একবার পুরো জিনিস পড়ে নিয়ে তারপর রিভিশন করে নিজে খাতায় নোট বানিয়ে নিস, তোর ওটা আগামী 2 মাসও মনে থাকবে। আর তুই যদি সব একবারে শেষ করে নিয়ে তারপরে রিভিশন করতে চাস, কিচ্ছু মনে থাকবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা 24 ঘন্টার নিয়ম, মানে একদিনের মধ্যে বা প্রথম 24 ঘন্টার মধ্যে তুই যদি রিভাইজ করিস তাহলে তোর 90% মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। চ্যাপ্টার 2 পড়ার আগে চ্যাপ্টার 1টা রিভাইজ করা, সেইটাই আমি বলতে চাইলাম, যে নেক্সট চ্যাপ্টারে যখন আমি যাব তার আগে চ্যাপ্টার 1টাকে আমি পুরো রিভাইজ করে দিয়ে যাই। চ্যাপ্টার 3 পড়ার আগে সব চ্যাপ্টার রিভাইজ করো, মানে 3 নম্বর চ্যাপ্টার যখন তুই পড়তে যাচ্ছিস তখন প্রথম চ্যাপ্টারটা এবং শেষ চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার একসঙ্গে পড়তে হবে। এই অবস্থাতে দাঁড়িয়েও তাই আমি ক্লাস 11-এ তোদের যেগুলো পড়াবো সেগুলো তো টপিক ধরে ধরে, মানে বাছাই করে, অ্যাকচুয়ালি ধরে ধরে মানে বাছাই করে করে যে কটা টপিক বলবো পরীক্ষাতে সে কটা টপিক থেকেই প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। যে কটা টপিক বলবো সে কটা টপিক থেকেই আসবে প্রশ্ন, তো তোকে সেই জায়গাগুলো ভালো করে করতে হবে, ঠিক? আর আরেকটা কথা যেটা, যে সঠিক বনাম ভুল পদ্ধতি যেটা, যে শুধুমাত্র টেক্সট বই পড়বি না, ঠিক? ভুল উত্তর কেন হলো তা বিশ্লেষণ করা না, যে স্যার একের আমি বি দাগালাম উত্তর দেওয়া আছে সি, ঠিক আছে ভুল হয়ে গেছে, সি উত্তর দাগিয়ে নিলাম, সি উত্তরটা কেন হলো সেই জিনিসটা তো নিজে তোকে বার করতে হবে। সেইটা না করে তুই যদি নেক্সট কোয়েশ্চেনে চলে, হ্যাঁ আজকে আমি 150টা এমসিকিউ করেছি, কিচ্ছু লাভ নেই ভাই, কিচ্ছু লাভ নেই, তুই 30টা কর না, তোকে কেউ বলেনি তোকে একদিনের মধ্যে 150টা করতে হবে, কেউ বলেনি, তুই 30টা কর, 30টা করে তুই নিজে থেকে 100টা এমসিকিউ নিজে সলভ করতে পারবি, কোনো টিচার কোনো মাস্টারমশাই কারোর দরকার হবে না, তুই নিজে করতে পারবি ওই জিনিস, এটাই বলছি, ঠিক আছে? ভালো করে বোঝ, আমাদের হাত থেকে টপার বেরিয়েছে, এবং যেভাবে যেভাবে বলছি আমি যে কথাটা তোদের এখন বলছি সেই কথা কিন্তু আমাদের টিচারও আমাদের সময় আমাদেরকে বলেছে, আমরা শুনেছি বলে কিন্তু আজকে এই জায়গাতে, এবং সাবজেক্ট আমরা সব গুলে খাওয়া আছে জানি, ঠিক? না হলে কিন্তু তোরাও মুখ থুবড়ে পড়বি, এবং আলটিমেটলি লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? সেই জায়গাটাই আমি বলতে চাইছি। আর এনসিআরটি এক্সাম্পলার পড়তে হবে, ছায়া সেম সাকসেসের মতো বই থেকে 20টা এক্সাম টাইপ প্র্যাকটিস সেট তোকে সলভ করতে হবে, ঠিক আছে? মার্কেটে অনেক বই আছে, এখানে শুধু একটা বইয়ের নাম লেখা, মার্কেটে প্রচুর বই আছে, এমন না যে মার্কেটে বই নেই, ঠিক? তো সেই জিনিসটা তোকে করতে হবে, রায়ান মার্টিন এবং সাতরার বই, ছায়ার বই, তোর কাছে যে বই আছে সেই বইটা তুই আগে ভালো করে পড়ে, মানে 3-4টে বই কিনে কোনো লাভ নেই ভাই, সব বইতে ম্যাক্সিমাম টপিক সেমই থাকে, ঠিক আছে? সিলেবাস তো একই, তো টপিক কি আলাদা থাকবে না? এমসিকিউ হয়তো আলাদা থাকতে পারে, তাও সব না, 100টার মধ্যে হয়তো 20টা এমসিকিউ আলাদা থাকবে, বাদ বাকি 80টা এমসিকিউ সেম থাকবে, টপিক সেম থাকবে, ঠিক আছে? ওই জন্য বেশি বই কিনে কোনো লাভ নেই, তোর কাছে যে বইটা আছে সেই বইটাকে তুই ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ কর, এটা হচ্ছে প্রাইমারি কাজ, ঠিক আছে? গেল। আর ফোকাস রুটিন ঠিকঠাক মতো পড়তে হবে, টাইমিং তোর নিজের মতো করে তুই বানা, এবং স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো দিতে হবে, নোটস ঠিকঠাক মতো পড়তে হবে, ওএমআর প্র্যাকটিস করতে হবে, কনসিস্টেন্সি করতে হবে, তাহলে 35-এ 35 পাওয়া যাবে। এবং এই শেষ মুহূর্তে একটা চ্যাপ্টারের মধ্যে থেকে কি কি টপিক পড়বো সেই টপিকগুলো আমি বেছে দেব, এবং আমরা যেভাবে যেভাবে ওয়ান শট ভিডিও দেব, ঠিক আছে, চ্যানেলে ইউনিট ওয়াইজ, তার মধ্যে থেকে এই ওয়ান শট ভিডিওগুলো তো দেখলে সেই ওয়ান শট ভিডিও থেকে কিন্তু তোর সব জিনিস কভার আপ হয়ে যাবে। আবারও বলছি যে ওয়ান শট ভিডিও কামিং, ওয়ান শট ভিডিও আমাদের আসছে, ওয়ান শট ভিডিওগুলোকে খুব ভালো করে রিভিশন করবি, ঠিক আছে? এবং আমি তো এমনি লাইভ ক্লাস নেবই, লাইভ ক্লাসে তো আমি ইউনিট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করাবো, আর তার সঙ্গে সঙ্গে এই ওয়ান শট ভিডিওগুলো ভালো করে দেখ, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, টোটাল জিনিস তুই এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার করে নিতে পারবি, তোর কনফিডেন্স আসবে। আবার বলছি, 11 ফাঁকি মারলে 12
সেখানে সমস্যা তো হবেই। আগামী দিনে নিট যেই পরীক্ষা, ডাব্লিউবি যেইর মতো পরীক্ষাতে কিন্তু বিশাল সমস্যা হবে। তার মানে তুই নিজে ভাব যে তুই 2 বছরের জিনিস 2 বছরে শেষ করবি, নাকি 2 বছরের জিনিস নিজের ভুলের জন্য 1 বছরের মধ্যে শেষ করবি, সেটা তুই নিজে ভাব যে কোনটা ভালো। এরকম কিন্তু ব্যাপার নয় 11 ফাঁকি মেরে কাটিয়ে দিলে আমার কোনো লাভ, মানে কোনো ক্ষতি হবে না। প্রত্যেকের ক্ষতি হবে, প্রত্যেকের। যেইখানে ফাঁকি মারবি সেইখানেই ক্ষতি হবে। কনসেপ্টের জায়গা, মূলত কনসেপ্টের জায়গা, ফাঁকি মারার কোনো জায়গা নেই। হ্যাঁ, মুখস্থের কিছু জায়গা আছে যেই জায়গা না পড়লেও হবে, কিন্তু কনসেপ্টের জায়গাতে ফাঁকি মারার কোনো জায়গা নেই, সেটা ঠিক করে তোকে পড়তেই হবে। ওকে, এই জিনিসটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোদের সঙ্গে দেখা হবে আবার। কেমন লাগলো সেটা ভিডিওর নিচে লাইক করে, কমেন্ট করে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোরা জানাস। এবং যদি তোদের কিছু ভিডিও দরকার থাকে যে স্যার আরও কী কী ভাবে তোদেরকে হেল্প করতে পারি, সেই জিনিস তোরা কমেন্টে জানা, সেই রকমভাবে ভিডিও আসবে। আর দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই ভালো থাকিস এবং লাইভ ক্লাসগুলো ঠিকঠাক মতো করিস। আবার বলছি, যে যে দিন আমি লাইভ ক্লাস নেব সেই দিন লাইভ ক্লাসগুলো ঠিকঠাক মতো কর। আশা করি পুরো জিনিস তোদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, টাটা, গুড বাই।